আমার ত্রিপুরার বন্ধুরা, আবার আজকে সানডেতে আপনাদের সামনে আসলাম। আশা করি আপনারা ভালো আছেন। টপিকের তো আর শেষ নেই, তো কিছু টপিক নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো আশা করি এই সময়টার মধ্যে আপনারা সবাই মোটামুটি ভালোই আছেন, যদিও আমি জানি প্রত্যেক দিনই কিরকম দুঃখ দুর্দশা চারিদিকে কি চলছে। তো আজকে কতগুলো টপিক নিয়ে ডিসকাস গত এক এক সপ্তাহের মধ্যে হয়েছে, ওই 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 টপিকগুলো নিয়ে আমি ডিসকাস করব আজকে। আর আপনারা তো জানেন, যারা নাকি কি বলবো, এমএ তে কেমিস্ট্রি পাস করেছেন বা কেমিস্ট্রিতে এমএ পাস করেছেন, তারাও শুনতে পারেন আমার কথা। আমি কোনো পার্টি বা কোনো কি বলে কথা বলি না। আমি কথা বলি হচ্ছে গিয়ে যে আমাদের সমাজে বা আমাদের গভর্নমেন্টে বা আমাদের বিভিন্ন যারা নাকি এখন রুলিং পাওয়ারে আছে, তাদের মিসডিডস গুলো আর তাদের বিভিন্ন রকমের কুকীর্তিগুলো, এছাড়া জোকস, বিভিন্ন রকমের। আজকে লাইভে যেগুলো ডিসকাস করতে যাচ্ছি, প্রথমেই হচ্ছে গত লাইভে বলেছিলাম যে আমাদের ত্রিপুরার এরকম ভাগ্য ভালো যে এরকম আমরা একজন কি বলে, আমাদের কপালে এমন একজন মুখ্যমন্ত্রী জুটেছে যে প্রত্যেক সপ্তাহে এত টপিক বেরোচ্ছে, মানে কোনটা নিয়ে যে শুরু করব শেষ করব ওটার কোনো ঠিক নেই। তো যাই হোক, প্রথমে চলে আসছি যে 23শে ফেব্রুয়ারিতে কি হয়েছে জানেন আপনারা? যে বিপ্লব দেব গিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন ক্যাম্পেইন করতে। তো ইলেকশন ক্যাম্পেইনে দেখা গেল যে ওয়েস্ট বেঙ্গল বিজেপি বিপ্লব দেবের নাম ওদের কর্মসূচিতে যে লিস্টগুলো থাকেনি, ওটাতেও ছাপানো হয়নি বিপ্লব দেবের নাম। আর এছাড়া বিপ্লব দেবের যে কর্মসূচিটাতে ছিল ওয়েস্ট বেঙ্গলে, এটাতে কোনো সিনিয়র কোনো বিজেপির কোনো লিডারও ছিলেন না। হুম। তো এই এই হয়েছে বিপ্লব দেবের যে তিনি, আপনারা তো দেখেছেনই যে 23 তারিখ ফেব্রুয়ারির কি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যে খালি রাস্তা দিয়ে খালি ময়দানে গাড়ি যাচ্ছে, ট্রাকের উপর দাঁড়িয়ে রয়েছে বিপ্লব দেব, কিন্তু ওখানে খালি মাঠে হাত নাড়ছে এরকম করে। হ্যাঁ, তো খালি মাঠে হাত নাড়ছে। আপনারা দেখেছেন বারাসতে যখন ও যাচ্ছে, যে খালি হাতে খালি রাস্তাতে ও হাত নাড়তে নাড়তে খালি রাস্তাতে সে যে যাচ্ছে। আমার একটা কল আসছে বারবার, এই জন্য হয়তো ভিডিওটা একটু পজ হয়ে যাচ্ছে। তো যেটা আমি বলতে চাইছিলাম যে খালি রাস্তাতে ও যাচ্ছে হাত নাড়তে নাড়তে, তারপরও জনসভায় গিয়ে বলছে যে জনসভায় সে গিয়ে বলছে যে এত ভিড় ছিল যে জনসভাতে আসতে দেরি হয়ে গেছে। হাবড়াতে, বারাসতে, বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন ওগুলো অবস্থায় চলছে। যে যে একটা মানুষের যে মাইন্ডসেট, একটা মানুষের যে মাইন্ডসেট, যেই মাইন্ডসেটটা নিয়ে মুখ্যমন্ত্রীর পদে কেউ বসে, সেই মাইন্ডসেটটাই কতটা মানে করাপ্টেড বা বলবো যে মানে ডিস্টার্বড মাইন্ডসেট আর কি, যেটা আমি বলবো। কারণ দেখুন, আপনারা সবাই ভিডিওতে দেখেছেন যে বিপ্লব দেব 23 তারিখ ফেব্রুয়ারির ওয়েস্ট বেঙ্গলের বাইরে, কলকাতার বাইরে যে জনসভাগুলোতে গিয়েছেন, ওখানে দেখছেন যে খালি গাড়ির উপরে হাত নাড়ছেন খালি রাস্তার দিকে। তারপর জনসভায় গিয়ে উনি বলছেন যে এত ভিড় ছিল রাস্তার মধ্যে যে আসতে অনেক দেরি হয়ে গেল, এবং এই ভিড় দেখে আমি মানে আপ্লুত হয়ে গেছি যে মানুষ আমাকে কিভাবে ভালোবাসে। তো কথাটা হলো, এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে মিথ্যাকে কিভাবে সত্যি করে মানুষের কাছে প্রতিস্থাপন করছে। ইন আদার ওয়ার্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ফ্রড। যাদের ফ্রড মেন্টালিটি হয়, তারা সত্যিটা কখনো ঠিকভাবে স্থাপন করে না, সত্যিটাকে মিথ্যা হিসেবে স্থাপন করে, সবকিছু মিথ্যা হিসেবে স্থাপন করবে। তো আপনারা যেটা দেখেছেন ওটা দেখেছেন। আর ত্রিপুরা বিজেপিতে যারা আছেন তারা তো দেখেছেনই যে কি বলে, বিপ্লব দেবের নাম ওয়েস্ট বেঙ্গল বিজেপি লজ্জাতে ওদের কর্মসূচিতেও ঢোকায়নি। তারপর বিজেপির কোনো সিনিয়র লিডার বা প্রমিনেন্ট লিডার বিপ্লব দেবের সাথে ক্যাম্পেনিংয়েও ছিল না 23 তারিখ ফেব্রুয়ারির।
আর ও যাই করেছে, একা গেছে, কয়েকটা জায়গাতে খালি মাঠে ভাষণ দিয়ে এসছে। তো এটার মানে কি? এটা মানে হলো যে বিপ্লব দেব এখন বিজেপি দলেরও বিশাল বড় একটা বোঝা হয়ে গেছে। এই কারণে বেঙ্গল ইলেকশনের ক্যাম্পেনিং এ ও হয়তো জোর জবরদস্তি করে গেছে, কিন্তু গিয়ে সেরে ওখানে বেঙ্গল বিজেপি ওদের ম্যানিফেস্টো বা ওদের যে পরিবর্তন কর্মসূচি, ওখানে বিপ্লব দেবকে নাম রাখা হয়নি। নামই নেই। আপনারা যারা বিজেপিতে আছেন বা অন্য পার্টিতে জানেন এই সত্যটা কতটুকু, এবং এটা 100% ট্রুথ যে বিজেপির ওয়েস্ট বেঙ্গল লিডারশিপ বিপ্লব দেবের নামটা বাদ দিয়ে দিয়েছে। কারণ বিপ্লব দেব এমন একজন পার্সোনালিটি বা এরকম হাসির খোরাক ইন্ডিয়ান মিডিয়া বা ফরেন মিডিয়াতে, যে ওর নাম যদি কর্মসূচিতে দেওয়া হয় বেঙ্গলের ইলেকশনের কর্মসূচিতে, মানুষ হাসবে ওখানে। ওদের ভোট কমবে এবং ওদের দলের ক্ষতি হবে। তো এই জন্য বিপ্লব দেবের 23 ফেব্রুয়ারির বেঙ্গল সফর দেখবেন আপনারা যে বিজেপির কর্মসূচিতে ওর নাম নেই, বিজেপির কোনো লিডারও নেই ওর সাথে। ও খালি মাঠে একটা গাড়ি 60-70 কিলোমিটার বেগে চালিয়ে গেছে হাত নাড়তে নাড়তে, তারপর কিছু ফুল টুলও উড়িয়েছে, তারপর সে সভাতে গিয়ে বলেছে যে এত ভিড় ছিল যে আসতে দেরি হয়ে গেল, মানুষ আমাকে এত ভালোবাসে। হ্যাঁ, তো এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং এটা বললাম এই জন্য। তো এটা বলার অর্থ হলো এতক্ষণ ধরে যে একটা মানুষ মিথ্যাটাকে কি করে সত্য বলে চালিয়ে যাওয়ার প্রচেষ্টাটা করে, এটাই আপনাদের বললাম। আর যারা বিজেপি পার্টিতে আছেন, বিপ্লব দেব যতদিন মুখ্যমন্ত্রী থাকবে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ দেখেছেন ওয়েস্ট বেঙ্গল বিজেপি কি করে বিপ্লব দেবকে বর্জন করেছে, অ্যাভয়েড করেছে, একদম মানে কাট অফ করে দিয়েছে ক্যাম্পেইন ইয়ে থেকে, নামটা ইউজ করা অব্দি কাট অফ করে দিয়েছে। আপনারাও যারা বিজেপিতে আছেন, ত্রিপুরাতে যদি ওই পথে চলেন, আপনাদের নিজেদের পলিটিক্যাল ক্যারিয়ার বা মানুষের কাছে মুখ দেখানোর লায়ক থাকবেন 2023-এর ইলেকশনের আগে। এছাড়া কিন্তু বিপ্লব দেবকে বিজেপি যতদিন মুখ্যমন্ত্রীর পদে রাখবে, প্রত্যেক দিনই বিজেপি দলের ইমেজ থেকে শুরু করে চারিদিকে কিন্তু ধ্বংস হচ্ছে। এটা একটা বাস্তব সত্য কথা। আর তারপর বন্ধুরা আসছি, আজকে আপনারা যারা ত্রিপুরায় আছেন টেলিভিশন চ্যানেলে দেখেছেন, আজকে লাইভ দেখেছেন যে আজকে আস্তাবল ময়দানে বিপ্লব দেবের জনসভায় কোনো লোকই ছিল না, বলতে গেলে কয়েকশো লোক মাত্র ছিল এত বড় একটা মাঠের মধ্যে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওর যে জনপ্রিয়তা যে দিনকে দিন যে এমন তলানিতে এসে ঠেকেছে যে মানুষ আর ওকে দেখতেই চায় না, কারণ জানে ওর মুখ দিয়ে যাই বেরোচ্ছে প্রত্যেকটাই মিথ্যা কথা, প্রত্যেকটাই মিথ্যা কথা বেরোচ্ছে। তারপর হচ্ছে বিপ্লব দেব ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বলেছে যে হ্যাঁ, মমতা ব্যানার্জিকে, ওয়েস্ট বেঙ্গলের সিএম কে বলেছে যে আপনি 10 মিনিটের জন্য আমার সাথে ডিবেট করুন। 10 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না, কারণ ত্রিপুরায় যে ডেভেলপমেন্ট, ত্রিপুরার এই ডেভেলপমেন্ট এত লম্বা স্টোরি ত্রিপুরার ডেভেলপমেন্টের, যে 10 মিনিটের ভিতরে আপনি বেসিক্যালি পালিয়ে যাবেন। কে বলছে? এক গন্ডমূর্খ বলছে ওয়েস্ট বেঙ্গলের একজন মুখ্যমন্ত্রীকে, যিনি নাকি ইংলিশ, হিন্দি, বাংলা বিভিন্ন ভাষায় ফ্লুয়েন্ট, এছাড়া উনি একজন ডক্টরেট পিএইচডি ডিগ্রি হোল্ডার। তো এইরকম যে মূর্খের মতো যে কথা যে বলে, আপনারা সবাই জানেন বন্ধুরা, আমি গত বছর থেকে কম করে হলেও মানে কতবার যে বলেছি যে বিপ্লব দেব আর রতনলাল দুজনের মধ্যে একজন আমার সাথে, যে নাকি কেউই না, একজন সাধারণ একজন মানুষ, একটা মিডিয়ার এডিটর, আমার সাথে ডিবেটে আসতে, আমি ওদেরকে জিজ্ঞেস করবো, খালি খুব অল্প কথা কিছু জিজ্ঞেস করব যে এই যে ভিশন ডকুমেন্ট যে ছাড়া যে হয়েছিল 2018-এ, এই ভিশন ডকুমেন্টের কোন কোন কাজটা কমপ্লিট হয়েছে আপনারা বলুন। তো বিপ্লব দেব জানেন, রতনলাল, এরা আমার সাথে ডিবেটে আসতে ভয় পায়। এখন অব্দি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ওদের সেই কি বলবো দম নেই। এছাড়া আমি বলেছি টেলিভিশনে আমি ডিবেট করতে রাজি আছি। আমরা এখন জানেন জুম বা বিভিন্ন ইয়ের কারণে থাকতে হয় না, টেলিভিশনেও ডিবেট করা যায়। কিন্তু আমি এখনো বলছি বিপ্লব দেব আর রতনলালের উদ্দেশ্যে যে আপনারা ডিবেটে আসুন। দেখুন, ফলস কেস লাগিয়ে মানুষের উপর অ্যাটাক করে এগুলো তো কোনো পুরুষত্বের লক্ষণ না। সো কাম ফর এ ডিবেট,
লেটস হ্যাভ এ ডিবেটে আপনারাও বলবেন আপনাদের বক্তব্য, আমিও বলবো আমাদের বক্তব্য। তখন দেখা যাবে আপনারা 10 মিনিট থাকতে পারেন কিনা। মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা। তো কথাটা হচ্ছে, যেই লোকের কোনো মানে পারফরমেন্স নেই, অ্যাক্টিভিটি ডেভেলপমেন্ট কিছুই নেই, সেই লোক ওয়েস্ট বেঙ্গলে গিয়ে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে যে 10 মিনিট আসতে ত্রিপুরা ডেভেলপমেন্ট নিয়ে এমন বলবে যে 10 মিনিট আপনি দাঁড়াতে পারো। তো ব্যাপারটা হচ্ছে এই যে মিথ্যার পর মিথ্যা, মিথ্যার পর মিথ্যা এই যে চলছে, এতে কিন্তু ত্রিপুরার ভাবমূর্তিটা দিনকে দিন কিন্তু আরো কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে। বেসিক্যালি আপনারা জানেন যে ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্কর নিজে ফোন করে শ্রীলঙ্কা এবং নেপাল গভর্নমেন্টের কাছে ভারতবর্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে বিপ্লব দেবের কমেন্টের জন্য। এই যে বিপ্লব দেব যে কমেন্ট যে করে যে ছিল যে বিজেপি গভর্নমেন্ট ফর্ম করবে ভবিষ্যতে শ্রীলঙ্কা এবং নেপালে, তো এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল ড্যামেজ হয়ে গেছে ইন্ডিয়ার ইমেজের। তো এই কারণে কিন্তু ইন্ডিয়ার অফিসিয়ালি কিন্তু ক্ষমা চাইতে হয়েছে এই দুটো দেশের কাছে। এবং এই জন্য আপনাদের বলে দেই, নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ বা যেই থাকুক না কেন, সবাই বিপ্লব দেবকে একটা বোঝা হিসেবেই দেখে। তো যেহেতু সে বোঝা হিসেবে দেখে, তাই এই বোঝার বিদায় একটা দিন হবেই হবে। এটা বিজেপির প্রবলেম, এটা আমাদের আপনাদের প্রবলেম না। ওরা কতদিন একজন মূর্খকে রাখবে মুখ্যমন্ত্রীর পদে, এবং কতদিন পার্টির ড্যামেজ দেখবে, কতদিন লোক হাসবে দেখবে, ওটা বিজেপির প্রবলেম, এটা আমার আপনাদের প্রবলেম না। এরা করতে থাকুক, যা করার করুক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল, আপনাদের আরেকটা মজার কথা বলে দেই, বিপ্লব দেবকে দিল্লি ইলেকশনে যখন পাঠানো হয়েছিল ক্যাম্পেনিং এ, দিল্লিতে গোহারা হেরেছিল বিজেপি, আপনারা জানেন সবাই। ওই জন্য বেঙ্গল বিজেপি কি করেছে, বিপ্লব দেব ক্যাম্পেইন করবে শুনে ওকে এমন জায়গা দিয়েছে যেখানে বেঙ্গলের কোনো বিজেপির কোনো বড় নেতা ওখানে যাবে না। ওর কর্মসূচিতেও বিজেপির পার্টির কর্মসূচিতে বিপ্লব দেবের নামও ছিল না ওয়েস্ট বেঙ্গলে। 23 তারিখ 24 তারিখের কর্মসূচি ফেব্রুয়ারির। তো এটাতে বুঝতে পারেন যে বেঙ্গল বিজেপি ওকে কিভাবে দেখো। তো যাই হোক, আপনারা জানেন আমি কি কি মানে বললাম, যে একজন মূর্খ বা এরকম বোকা বা যে নাকি এরকম আলপটকা মন্তব্য করে নিজের পার্টিরই ড্যামেজ করছে, তো ও নিজের পার্টির কাছেও একটা বার্ডেন, বিশাল বড় বার্ডেন। তো এই বার্ডেন এখন কতদিন মাথায় রেখে বিজেপি সামনে হাসি মুখে ঘুরে বেড়াবে, ওটা বিজেপির প্রবলেম, এটা আমার আপনার প্রবলেম না। আচ্ছা, তারপর আজকের কথা, আজকে আস্তাবল স্টেডিয়ামের ফাঁকা মাঠে বিপ্লব দেব বলেছে যে নো কাচ্চা রোড উইল রিমেন ইন ত্রিপুরা এডিসি বাই 2022। মানে 2022-এর মধ্যে এডিসি এরিয়াতে আর কোনো কাঁচা রোড আর থাকবে না। তো আমার কথা হচ্ছে যে বন্ধু, তুমি 3 বছর কি করেছো? 2018 থেকে 2021 অব্দি এডিসির জন্য কি করেছো তুমি? এডিসি তো বাদ দিলাম, আগরতলা রাস্তা থেকে ত্রিপুরার এমন একটা রাস্তার নাম কি বিপ্লব দেব বা রতনলাল দিতে পারবে যেটা নাকি উনারা বানিয়েছেন বা মেরামত করেছেন? জাস্ট ওয়ান রোড নেম কেমন দিতে পারবেন না। তো এই যে বাটপারি জুমলা যে কাচ্চা রোডই থাকবে না এডিসিতে 2022-এর মধ্যে, এগুলো হচ্ছে এডিসি ইলেকশনের আগে বিভিন্ন রকমের 2 নাম্বারই টুপি পরানো যাকে বলে আর কি সাদা বাংলাতে। তারপর হচ্ছে আজকে যারা ত্রিপুরা বিজেপির মানে একান্ত ভক্ত, কি বলে অন্ধভক্ত বলবো, ভক্ত না অন্ধভক্ত, কি বলে যারা নাকি কর্মচারী বা আছেন, আপনারা আস্তাবল মাঠে দেখেছেন আজকে বিপ্লব দেবের জনসভা কিরকম ফ্লপ হয়েছে, মাত্র কয়েকশো লোক, খালি ময়দান। তো এটা আরো দিনকে দিন যত যাবে তত আপনারা দেখতে পাবেন যে একজন মূর্খকে একটা পার্টির হেড বা একটা গভর্নমেন্টের হেডে বসালে পার্টিরই ক্ষতি হয়। কারণ মানুষ মনে রাখবে আপনাদের পার্টিকে পারফরমেন্সের হিসেবে দেখবে। আপনাদের পার্টি কে চেহারা, কে অমিতাভ বচ্চন না অনিল কাপুরের মতো দেখবে না। আপনাদের পার্টির যারা আছেন, যারা অন্ধভক্ত এখনো আছেন, আপনারা আজকে ভিডিওটা দেখে নিন আস্তাবল মাঠের। আচ্ছা, তারপর আমি দেখলাম যে ওয়েস্ট বেঙ্গলের ফুড মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক
ত্রিপুরা বিজেপি ত্রিপুরা চিফ মিনিস্টার বিপ্লব দেবের উদ্দেশ্যে বলেছে যে ত্রিপুরা বিজেপির এই যে বিপ্লব দেব যে উন্নয়ন বলছে, এগুলো উন্নয়ন কিছু না, মানুষ না খেতে মরছে। আর এ হচ্ছে সব থিভস এন্ড মাফিয়াস, মানে সব চোর আর মাফিয়া পাওয়ারে বসে আছে। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে, এবং ত্রিপুরা বিজেপি লিডারদের অনেকেই যারা মিনিস্টার, তারা ল্যান্ড প্রপার্টিজ কলকাতার সল্টলেক নিউ টাউন এরিয়াতে বানাচ্ছেন। তো এখানে বলে দেই, আমাদের কি বলে আদরণীয় আইনমন্ত্রী, যাকে আপনারা অনেকে জুমলালাল বলে ডাকেন, ওনার জীবনের স্বপ্ন হচ্ছে ওনার একমাত্র ছেলের জন্য একটা বড় নার্সিং হোম সল্টলেকে, আবার আগরতলাতেও একটা জমি টমিও কেনা হয়ে গেছে, এখন বিল্ডিং টিল্ডিং বানানো হবে। তো এই স্বপ্নের ওনার রতনলালের এই স্বপ্নকে আমি আশা করব আপনারা সবাই কি বলবে আশা রাখবেন এবং শুভেচ্ছা দেবেন যাতে রতনলালের এই স্বপ্ন পুরো হয়, কেমন, এটা আপনারা দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে বিপ্লব দেবকে দেখা গেল যে আচার নিয়ে দাঁড়িয়ে আছেন। ভালো কথা ভাই, আচার তো আগেও ত্রিপুরাতে বিক্রি হতো, নতুন তো কিছু না, বাজারে থেকে শুরু করে আচার ইজ এ কমন থিং। হ্যাঁ, তো ওখানে দেখলাম, আমি ভিডিওতে দেখলাম যে ত্রিপুরায় আচার বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেওয়া হলো যে ত্রিপুরাতে এখন আচার হচ্ছে এবং আচারের জন্য ত্রিপুরা ডেভেলপমেন্টের দিকে মানে উন্নতির দিকে প্রোগ্রেস করছে, কেমন। তো এটার জন্য দেখুন, ত্রিপুরাতে যদি আচার বানানো হয়, এটা বিপ্লব দেবের মত অনুযায়ী এটাও নরেন্দ্র মোদীর কি বলে ক্রেডিট প্রাপ্য। তো আমরা ধরুন মেনেই নিলাম যে আচার বানিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্টের দিকে যাবে। তারপর বিপ্লব দেব বলেছে নতুন ত্রিপুরা হবেই হবে। নতুন ত্রিপুরা তো হয়েই গেছে। নতুন ত্রিপুরায় ত্রিপুরার মানুষ এখন বাঁশের বিস্কিট খাচ্ছে, বাঁশের চাল খাচ্ছে, তারপর ঝুল খাচ্ছে, তারপর এখন আচার খাচ্ছে। এই তো চলছে না। বেকারদের বলা হয়েছে 2018 ইলেকশনের আগে যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, ঘর ঘর মে রোজগার, মিস কলে চাকরি দেওয়া হবে, তারপর 50,000 গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে ইন ফার্স্ট ইয়ার। দিজ আর অল রিটেন ইন ভিশন ডকুমেন্ট। এগুলো ভিশন ডকুমেন্টে পরিষ্কার করে লেখা আছে প্রথম পাতায়, আমার বানানো কথা না। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, নতুন ত্রিপুরা তো হয়েই গেছে। বিপ্লব দেব বলছে নতুন ত্রিপুরা হবেই হবে আজকে। তা আমি বলছি নতুন ত্রিপুরা তো হয়েই গেছে। ত্রিপুরার মানুষ ঘরে ঘরে বাঁশ খাচ্ছে, বাঁশের বিস্কিট খাচ্ছে, বাঁশের চাল খাচ্ছে, এছাড়া ঝুল তো খেয়েছেই, এখন আচারও খাবে। তো এই হচ্ছে নতুন ত্রিপুরা বিপ্লব দেবের কাছে, তাই না? হ্যাঁ, আর উনি তো বলেই দিয়েছেন যে 7.5 লক্ষর মধ্যে তো অলরেডি 6 লক্ষর উপরে তো মানে কর্মসংস্থান হয়েই গেছে। আরেকটা মজার কথা হলো, গত বছরও বলেছিল যে ত্রিপুরাতে নাকি এখন লোকেরা চাকরি করতে চায় না, এরা হচ্ছে সব এখন এন্টারপ্রেনার, এরা এখন সব চাকরি দিতে চায়। সবাই চাকরি দিতে চায় ত্রিপুরাতে। তো ত্রিপুরাতে এখন দেখে নিন বিপ্লব দেবের কথা অনুযায়ী গত বছরের যে 5.5 লক্ষ চাকরিদাতা, মানে 5.5 লাখ এন্টারপ্রেনার ত্রিপুরাতে নাকি তৈরি হয়েছে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তো এখন বলুন, 5.5 লক্ষ যদি কি বলবো যে শিল্পপতি বা যদি এন্টারপ্রেনার চাকরি দেওয়ার জন্য লোক যদি ত্রিপুরাতে থাকতো, তাহলে কি ত্রিপুরাতে 7-8 লক্ষ বেকার থাকতো? তো এই হচ্ছে কথা, এর সবগুলি মিথ্যে কথা। আবার আচ্ছা, এবার রতনলাল নাথের ইয়েতে আসলাম যে স্বামী বিবেকানন্দের বই পকেটে নিয়ে ঘুরছে। আমাদের রতনলাল তো জানেন, উনি খালি বিষয় অনেক কিছু দিকে গুণী না শুধু, উনি হচ্ছেন একদম মাল্টিফেসেড পার্সোনালিটি। উনি একদিকে আইনমন্ত্রী, আরেকদিকে শিক্ষামন্ত্রী, আরেকদিকে মোহনপুর, সিদাই মোহনপুরে প্রায় 12,80,000 উনি গাজার চাষও করাচ্ছেন লোকজন দিয়ে। তারপর বিভিন্ন দিকে আছেন রতনলাল। রতনলাল হচ্ছে ত্রিপুরার একটা বিশাল ব্যক্তিত্ব। এটা ত্রিপুরার কপাল ভালো বা ভাগ্য বলতে পারেন যে এরকম ব্যক্তিত্ব আপনারা মন্ত্রী পদে দেখতে পাচ্ছেন আপনাদের এই জীবনে। তো যতদিন থাকে মন্ত্রী দেখে নিন। কিন্তু এখন রতনলাল স্বামী বিবেকানন্দের একটা পকেট বুক নিয়ে ঘোরে এবং স্বামী বিবেকানন্দকে কোট করে। তো এখন কথা হচ্ছে, জুমলাগিরি ছেড়ে স্বামী বিবেকানন্দের বাণীগুলি যদি রতনলাল কোনোদিন পড়ে
বা না বুঝলে রামকৃষ্ণ মিশনে কারোর হেল্প নিয়ে যদি এক্সপ্লেনেশন নিয়ে যদি জানতে চাইতো যে এই বাণীগুলোতে কি, এটার মানে কি, তাহলে কিন্তু আমাদের রতনলাল এই এই অবস্থায় থাকতো না। মানে ওনার এখন এমন অবস্থা হয়ে গেছে, যা যা করছে এখন, গভর্নমেন্ট যখন পাল্টাবে তখন মানে বিশালগড়ে যাওয়া মানে নিশ্চিত বিশালগড় জেলে, মানে এত গুণ উনি তৈরি করেছেন। তারপর আসছি বন্ধুরা, যে আপনারা আরেকটা মজার জিনিস দেখতে পারবেন, যে যত বড় বাটপার সে তত মানে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ থেকে সর্দার বল্লভভাই পটেল সবার কোট করছে, সবাইকে কোট করছে। বল্লভভাই পটেল এই বলেছেন, এই বলেছেন, ভারত মাতা কি জয়। তারপর হচ্ছে এরা দেখবেন সমস্ত গেরুয়া কাপড় পরবে, তার গেরুয়াখানি লাগাবে। তো আমার কথা হলো, ভাই রতনলাল, আপনি জীবনের 95% টাইম কংগ্রেসই ছিলেন, কংগ্রেস করেছেন। এখন কয়েক বছর ধরে বিজেপির গেরুয়া বস্ত্র পরে স্বামী বিবেকানন্দ থেকে সবকিছু আওড়াচ্ছেন। আপনি কি ভাবেন যে ত্রিপুরার মানুষ এতটাই বোকা? ত্রিপুরার মানুষ এতটাই বোকা যে আপনার এসব ঢং বং ছং এগুলো বিশ্বাস করবে? তো এটাই কথা। দেখুন বন্ধুরা, পলিটিক্সে অনেক রকমের প্রতিশ্রুতি দেয়, প্রত্যেকটা দলই দেয়, কিন্তু কিছু না কিছু পার্সেন্টেজ ওরা অ্যাচিভ করার চেষ্টা করে। 50% হোক, 60 হোক, 30% হোক, কিছুটা করে। কিন্তু এরকম আমি পলিটিক্সে দেখিনি পলিটিশিয়ান যারা নাকি প্রচুর প্রতিশ্রুতি দেবে, ওটার 1%ও করবে না, করার চেষ্টা করবে না। যেমন ধরুন 10,323 কেসটা, রতনলাল বিপ্লব দেব ওপেনলি বলেছে যে ওদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে ইলেকশন জিতলে। আপনারা ভিডিও দেখেছেন, বিজেপির ভিশন ডকুমেন্টে লেখা আছে। তারপর ওরা যখন মুখ্যমন্ত্রীর সাথে October 3 লাস্ট ইয়ার যখন দেখা করলো, তখন বলা হলো যে 2 মাসের মধ্যে ওদের প্রবলেম সলভ করা হবে। তো 2 মাস ওরা অপেক্ষা করে ওরা আন্দোলনে নামলো। 2 মাস ওরা ঠান্ডাতে বৃষ্টিতে সিটি সেন্টারের সামনে ওরা ছিল একটা টেন্টের মধ্যে। কিন্তু দেখা গেল যে রতনলাল বা মুখ্যমন্ত্রী এদেরকে দেখা করা বা প্রতিশ্রুতি রাখার কিছু করা তো দূরের কথা, যে মানবিকতাটাও দেখালেন না কিছু। তারপরে পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে লেলিয়ে, এমনকি ওদের যে দান বক্সে যে টাকাগুলো ছিল, চাল ডাল কিছু ছিল, এগুলো অবধি চুরি করে নিয়ে গেল। তো এই যদি গণতন্ত্রের পরিস্থিতি হয় ত্রিপুরা রাজ্যে, তাহলে তো এটা তো মানে দেখা যাচ্ছে যে এদের ভার্সান গণতন্ত্রটা হচ্ছে ডিফারেন্ট। যে একবার ক্ষমতা পেলে গুন্ডা লেলিয়ে, মারপিট করে, পুলিশ লেলিয়ে আমরা চারিদিকে আমরা ক্ষমতায় থাকবো, তারপর ইলেকশন আসলে তো ইভিএম হ্যাকিং হবে, 2 নাম্বারই হবে, বাড়িঘর পোড়ানো হবে, তাতে তো মানে পুরো ইয়েই হবে, মানে আমাদের এইভাবে আমরা জিতবো আমরা ইলেকশন। কিন্তু এইভাবে গণতন্ত্র চলে না। কিন্তু গণতন্ত্রটা হচ্ছে একটা মানুষের রাগ ক্ষোভ একটা প্রেসার কুকারের মতো জমতে থাকে। যখন সেফটি ভালভ থাকে না, সেফটি ভালভ হচ্ছে গণতন্ত্রে আন্দোলন করতে দিতে হয়, বিরোধীদের কথা শুনতে হয়, কথা শুনে নিজেকে কারেকশন করতে হয়। যেই সব শাসক এটা করে না, তারা মানে প্রেসার কুকারে সেফটি ভালভটাকেই ড্যামেজ করে দিয়েছে। তখন পুরো জনগণ, প্রেসার কুকার যেমন ব্লাস্ট হয় ঠিক ওইভাবে ব্লাস্ট হয়। তো এই জন্য বন্ধুরা এটাই বলছিলাম। এবার ওর আরেকটা কথা হচ্ছে, ত্রিপুরাতে এখন হীরা না, এখন হীরা প্লাস, হ্যাঁ হীরা প্লাস চলছে। এখন বাঁশের বিস্কুট, বাঁশের চালের আর ঝুলের হীরা প্লাস চলছে। ত্রিপুরাবাসী খুব খুশি এখন। তো এবার আরেকটা আমি কথা বলতে চাই, যেটা নাকি খুব গুরুত্বপূর্ণ কথা। যারা নাকি বিজেপিতে আছেন, যারা সিপিএম এ আছেন, দুটো দলই আপনাদের অনেক অন্ধভক্তরা আছে। এই আপনারা যারা অন্ধভক্ত আছেন, তারা আমার এই কথাটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ, মন সহকারে শুনুন। এটা 100% সত্য কথা। দরকার না হলে দলিল দস্তাবেজ মিলিয়ে নেবেন, এবং ইন্টারনেটও আছে ইনফরমেশনটা। এটা হলো যে ফেব্রুয়ারির 23 তারিখ, ফেব্রুয়ারিতে মানে গৌতম দাস, যিনি সিপিএম এর স্টেট সেক্রেটারি এখন, উনি 2017-তে আমার বিরুদ্ধে, ত্রিপুরা ইনফো এর একটা নিউজ ছিল যে রোজ ভ্যালির মামলার মানে সম্পর্কে সিবিআই গৌতম দাসকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই নিউজটা নিয়ে গৌতম দাস আমাদের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছিলেন। এটার মামলার নাম্বারটা হচ্ছে CR 373। তো এই CR 373 মামলাতে মজার ব্যাপার হলো,
গৌতম দাসের হয়ে এখন মামলা গোটা লড়ছেন যিনি নাকি বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর এবং বিপ্লব দেবের ডান হাত হিসেবে জানা উকিল। ওনার নাম হচ্ছে রতন দত্ত। এই হচ্ছে রতন দত্ত, যে নাকি আপনারা যারা সিপিএম আছেন, বাদল চৌধুরীর বিরুদ্ধে কেস থেকে শুরু করে ইলিগেলি ঢোকানো বাদল চৌধুরীকে জেলে টর্চার করা থেকে সবকিছুতেই কিন্তু রতন দত্ত হচ্ছে বিজেপি গভর্নমেন্ট বা বিপ্লব দেবের কিন্তু রাইট হ্যান্ড। এই বিপ্লব দেবের রাইট হ্যান্ড উকিল এখন মামলা চালাচ্ছে। আবারও বলছি, মামলার নাম্বার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে, মামলার নাম্বার হচ্ছে CR 373। আপনারা ইন্টারনেটেও দেখতে পারেন, কোর্টে গিয়েও দেখতে পারেন। ওখানে গেলে পরিষ্কার দেখতে পারবেন মামলাটা কার বিরুদ্ধে কার, সৌমেন সরকারের সাথে গৌতম দাসের। এবং ওই মামলাতে আপনারা দেখতে পাবেন পরিষ্কার লেখা আছে কোর্টের অর্ডারে যে পিপি রতন দত্ত বিপ্লব দেবের ডান হাত, উনি রতন দত্ত এপিআর করেছেন গৌতম দাসের হয়ে। ওটা কোর্টের অর্ডারে লেখা আছে। কারণ আমি দেখলাম প্রতিবাদী কলম এবং বেশ কিছু পত্র পত্রিকা যখন বেরোলো যে সিপিএম স্টেট সেক্রেটারির কেস করছে, চালাচ্ছে বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর, যে আবার বিপ্লব দেবের ডান হাত। তারপর দেখলাম কদিন পরে আবার গৌতম দাস উনি উনার নিজের মিডিয়াতে লিখলেন যে এই খবরটা একদম মিথ্যা, এরকম কিছু না। তো আপনারা আবারও বলে দেই, বিপ্লব দেব যেমন মিথ্যাবাদী, তো দেখা যাচ্ছে গৌতম দাসও কম মিথ্যাবাদী না, বিশাল মিথ্যাবাদী। আপনারা যারাই সত্য জানতে চান, যারাই অন্ধ হয়ে আছেন এখন সিপিএম বা বিজেপিতে, আপনারা জাস্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটে যান। ওখানে দেখবেন ডান দিকে লেখা আছে কেস স্ট্যাটাস। কেস স্ট্যাটাস ক্লিক করুন। ক্লিক করে ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট সিলেক্ট করুন। ওখানে টাইপ করুন CR হচ্ছে ইয়ার হচ্ছে 2017, কেস নাম্বার হচ্ছে 373। তারপর আপনারা গত যে কোর্টের যে রেকর্ডটা আছে অর্ডার, এই অর্ডারটাতে একটা PDF ফাইল, এটা ক্লিক করলেই দেখবেন কি লেখা আছে ওখানে, যে গৌতম দাসের হয়ে এখন কেস চালাচ্ছে আমাদের ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর হচ্ছে রতন দত্ত। তো এখন আপনারা বুঝতে পারছেন আমি যে গত বছর থেকে যে বলছিলাম যে সিপিএম এর একটা উপরের অংশ বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ। বিপ্লব দেব ওদেরকে খাবার খাওয়া, স্যুপ খাওয়ানো না, খালি বিভিন্ন রকমের আদর যত্ন করে রাখে। ওদের বাড়ি ঘরে কখনো অ্যাটাক করবে না বিজেপি গুন্ডারা বা কোনো গুন্ডারা। যেমন বাদল চৌধুরীর বাড়িতে অ্যাটাক হয়েছে, বাদল চৌধুরীর ভাইকে হ্যারাস করা হয়েছে, আপনারা জানেন কদিন আগে সাউথ ত্রিপুরাতে। বাদল চৌধুরীকে কুকুরের মতো টানা হেঁচড়া করে কোনো কেসই নেই, এভিডেন্স নেই, পুরে রাখা হয়েছে ইয়েতে জেলের মধ্যে 90 ডেজ। 90 ডেজের ভিতরে চার্জশিট না ফাইল করতে পারলে অটোমেটিক ছাড়া দিতে হয়, এটা হচ্ছে রুল। ওই রুল হিসাবে 90 ডেজ অব্দি বন্দি করে বাদল চৌধুরীকে ছাড়া হয়েছে। তারপর আপনারা দেখছেন পবিত্র কর, যিনি নাকি যুদ্ধ করছেন, একমাত্র মানে নেতা বলবো সিপিএম এর, যিনি নাকি ওয়েস্ট ত্রিপুরা বা আগরতলা মেট্রো এরিয়াতে সব থেকে বেশি যুদ্ধ করছেন বিপ্লব দেবের বিরুদ্ধে। আপনারা দেখতে, আপনাদের গতকাল যে DYFI যে র্যালিটা হয়েছে, এটা পুরোটাই সাকসেস কিন্তু যাচ্ছে পবিত্র কর এবং এদের কিছু অর্গানাইজারদের কাছে। এত যে ভিড় হয়েছে, তো ব্যবহার হয়েছে, আপনারা দেখেছেন গৌতম দাস পবিত্র করকে কি করে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেক্রেটারির পদ থেকে সরিয়ে দিয়েছে। তো এই জন্য বলছি বন্ধুরা, আপনারা যারাই অন্ধভক্ত আছেন, যারা বিজেপিতে আছেন, সিপিএম এ আছেন, আপনারা অন্ধভক্তগিরি ছেড়ে চোখটা খুলুন, চোখটা খুলে দেখুন। আপনাদের বিজেপিতে যেমন বিপ্লব দেব আপনাদের ডোবাচ্ছে দিনকে দিন, এরকম কিন্তু সিপিএম এও কিন্তু গৌতম দাসের মতো লোকেরা আছে যারা নিজের স্বার্থের জন্য পার্টিটার কিন্তু বিশাল বড় ড্যামেজ করে দিচ্ছে চারিদিকে। পার্টিতে কোনো মানে শক্তিশালী নেতাকে উঠতেই দিচ্ছে না, যেই কিছু করছে। যেমন পবিত্রগড়ের বাড়িতে DYF এর মিটিং চলছিল, ওখানে হামলা হয়েছে গুন্ডাদের, পাল্টা যখন মার দেওয়া হয়েছে তখন বিপ্লব দেব খেপে গেছে, তাই না? খেপে গেছে। তো এই যে পবিত্রগড়কে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেক্রেটারির পদ থেকে যে সরানো হলো, এটা কার কার কথাতে হয়েছে আমি এটা জানতে চাইবো সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের কাছে। এবং আমার একটা অনুরোধ রইল সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের কাছে
যে আপনি যখন যেভাবে যেখানে চান আমি আপনার সাথে 5 থেকে 10 মিনিট ডিবেটের জন্য রাজি আছি। আপনি যে আপনার পত্রিকায় দেশের কথাতে লিখছেন যে প্রতিবাদী কলমের যে নিউজ বা বিভিন্ন জায়গাতে যে নিউজ যে বেরোচ্ছে যে আপনার হয়ে মামলাতে বিপ্লব দেবের উকিল পাবলিক প্রসিকিউটর রতন দত্ত দাঁড়ায়নি, এটা আমি কাগজপত্র দিয়ে আপনার মুখের সামনে প্রমাণ করে দেব যে আপনি একজন মিথ্যাবাদী। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। কেমন? আমার চ্যালেঞ্জটা আমি আশা করব সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাস অ্যাকসেপ্ট করবেন, কারণ আমি জনগণের সামনে প্রমাণ দিয়ে দেখাবো যে বিজেপির বিপ্লব দেব বা কিছু লোকেদের সাথে গৌতম দাসদের সখ্যতাটা, এটা কোর্টের রেকর্ডে আছে, দলিলে আছে। এটা আমার মুখের কথা না, বানানো কথা না, প্রতিবাদ কলম কোনো পত্রিকা কোনো বানিয়ে লেখেনি, যেটা কোর্টের রেকর্ড, ওই রেকর্ডটা দেখা হয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা কমরেড আছেন, বিভিন্ন জায়গায় মার খাচ্ছেন, আপনাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, ভাঙা হচ্ছে, আপনারা যেই সিপিএম পার্টির জন্য নিজের জান দিয়ে লড়ছেন, ওই পার্টির স্টেট সেক্রেটারি কিন্তু বিজেপি বা বিপ্লব দেবের সাথে হনিমুনে আছে। এটা আপনারা যারাই বিশ্বাস না করবেন আমার কথা, আপনারা কোর্টে গিয়ে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে যান, ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে CR 373 মামলাতে দেখেন যে গৌতম দাসের হয়ে ওখানে কোর্টে কে এপিআর করছে। দেখবেন পাবলিক প্রসিকিউটর রতন দত্ত এপিআর করছে, যে নাকি বিপ্লব দেবের ডান হাত না, শুধু সিপিএম এর লিডারদের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, বাদল চৌধুরী থেকে শুরু করে পবিত্রগড় থেকে শুরু করে জিতেন যতজন আছে, সবার মামলাতে দেখবেন করেছে এই মামলাটা এই পিপি রতন দত্ত। তো এই রতন দত্ত হচ্ছে বিপ্লব দেবের ডান হাত। তো আপনারা বুঝতে পারছেন, একটা বিজেপি পার্টির মানে একটা চিফ মিনিস্টার বিপ্লব দেবের ডান হাত যে উকিল, সে হচ্ছে সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের আবার উকিল। কেমন? আমার কথা যারাই বিশ্বাস না করেন, আমি সমস্ত কেস নাম্বার রেকর্ড সবকিছু দিলাম, আপনারা যারা অন্ধ আছেন গিয়ে এগুলো দেখতে পারেন, এগুলো ইন্টারনেটেও দেখতে পারেন। দেখলে পরেই সত্যতাটা জেনে যাবেন কে সত্য কথা বলছে। প্রতিবাদী কলমের নিউজ 100% সত্য ছিল, আমাদের নিউজও 100% সত্য ছিল। যারা এই সত্যকে বিশ্বাস করতে চান না, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট রেকর্ডে অর্ডার কপি দেখে নিন, দেখে বলে বুঝে যাবেন যে গৌতম দাসের হয়ে কে দাঁড়িয়েছিল মামলা করতে। ঠিক আছে? তা আমি বলবো বন্ধুরা, আপনারা বিজেপিতে থাকুন, সিপিএম এ থাকুন, কিন্তু অন্ধ হয়ে থাকবেন না। আপনারা নিজেদের চোখটা খুলুন, দেখুন আপনারা যারা গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করছেন একজন আরেকজনের সাথে, আপনাদের নেতারা অপোজিট পার্টির কিভাবে হনিমুনে আছে নিজেদের স্বার্থের জন্য। কেমন? তো আমি এটাই বলবো যে বিপ্লব দেবের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই আঙ্গুল তুলবে, এটা পবিত্রগড় হোক, বাদল চৌধুরী হোক, ওদের বাড়িঘরে অ্যাটাক হবে, ওদেরকে অ্যাটাক করা হবে, ওদেরকে ঢোকানো হবে জেলে। কিন্তু যারা চুপ করে বসে আছে সিপিএম এর মধ্যে, যারা নাকি হনিমুনে আছে বিপ্লব দেবের সাথে, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, গত 3 বছরে এদেরকে কিন্তু কোনো আঁচড়ও পড়েনি। খুব সুন্দর সম্পর্ক চলছে, হনিমুন চলছে, চলতে থাকুক। কিন্তু আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ফিগারের কাছে বলতে চাই যে আমরা গত 7 বছর ধরে আমরা যে মিডিয়াতে আছি ত্রিপুরায়, আমরা প্রত্যেকটা নিউজ ট্রুথের বেসিসে ছাপা হয়, বেসড অন ট্রুথ। কারণ ত্রিপুরা ইনফো হচ্ছে ত্রিপুরার একমাত্র নন প্রফিট মিডিয়া। এটা একটা মিডিয়ার থেকেও বড় হচ্ছে, এটা একটা মিশন হচ্ছে আমাদের স্টেট, আমাদের সমাজে ট্রুথগুলোকে প্রতিস্থাপনা করা, যে কি সত্যি কথা হচ্ছে, কি সত্যি হচ্ছে। আমরা কোনো পার্টি, কোনো আইডিওলজি কারোরতে ইনফ্লুয়েন্সও নেই। কোনো পার্টি ত্রিপুরা রাজ্যে বলতে পারবে না যে ত্রিপুরা ইনফোয়ে বা ত্রিপুরা ইনফোয়ের এডিটর সৌমেন সরকার কোনো পার্টি বা কোনো গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি ত্রিপুরার সমস্ত পার্টিগুলিকে, কেউ, আমরা সবার নিউজ ছাপি, ভালো নিউজ ছাপা হয়, যেখানে ক্রিটিসাইজ করার হয় করা হয়, কিন্তু কেউ বলতে পারবে না। আমি, জানেন, আপনারা জানেন না হয়তো, 2019 ইলেকশনের সময়
ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে ইমেল এসেছিল যে আপনারা ইলেকশনের বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ গুলো আপনারা ছাপান, আপনাদের এই পেমেন্ট দেওয়া হবে। আমি আমি রিপ্লাই দিয়েছি, আমরা ছাপাবো আপনাদের অ্যাডভার্টাইজ সব, কিন্তু আমরা কোনো টাকা নেব না, কারণ এগুলো জনস্বার্থে ছাপানো হয়েছে। তো কথাটা হচ্ছে গিয়ে যে আমরা সততার পথেই হাঁটবো, এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে গত 7 বছরে আমাদের কেউ বন্ধ করতে পারেনি। সেই আগের আমল থেকে এই আমলে কেস থেকে শুরু করে কত কিছু করা হয়েছে, কিন্তু আমাদের মুখ কিন্তু কেউ বন্ধ করতে পারেনি। আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব এবং এইভাবেই চলতে থাকবে আমাদের। আমাদের সিপিএম আমলে বলা হতো বিজেপি বা কংগ্রেসের দালাল, এবার বিজেপি আমলে বলা হচ্ছে সিপিএম বা কংগ্রেসের দালাল। এইভাবেই আমাদের কিন্তু পলিটিক্যাল যারা অন্ধভক্ত আছে ওরা দেখে, কিন্তু আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আমরা নন প্রফিট মিডিয়া ত্রিপুরার। আমরা কারো থেকে 5 পয়সা এখন অব্দি আমরা নেইনি। কেউ বলতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার কেউ বলতে পারবে না যে ত্রিপুরা ইনফো কে 1 টাকা বা 1 পয়সা নিয়েছে, নট ইভেন 1 পয়সা। আমরা এতটাই ট্রুথফুল, আমরা এতটাই অনেস্ট। আমাদের অনেস্টির উপরে এখন অব্দি আগের গভর্নমেন্ট থেকে এই গভর্নমেন্ট অনেক আঁচড় কাটতে চেষ্টা করেছে, কিন্তু সাকসেসফুল হয়নি। We always will walk on the path of honesty and that is our biggest strength. এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হোক, যাই করা হোক, এগুলো কোনো কালেই টিকবে না, এসব মিথ্যা এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অনেক অন্ধভক্তরা আছে যারা নাকি বিভিন্ন পার্টিতে বা এখন বিজেপিতে, যে আপনি আমেরিকা কেন আছেন, আপনি তো ত্রিপুরায় থাকবেন। তো বন্ধুরা, আমি গত 20 বছর ধরে আমেরিকাতে প্রতিষ্ঠিত। আপনারা যারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, আমি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স নেটওয়ার্ক কমিউনিকেশনস ইঞ্জিনিয়ার। আমি অনেক আগে ইন্ডিয়াতে খুব বেশি দিন কাজ করিনি, মাত্র মানে খুবই অল্প সময় কাজ করেছি ইন্ডিয়াতে। তারপরে আমি ইউএসএতে গত 20 ইয়ার্স ধরে আমি নিউ ইয়র্কে সেটেল আছি। আর মিডিয়াটা খোলা হয়েছে মাত্র 7 বছর আগে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি ইউএসএতে গত 20 বছর ধরে আছি, আর মিডিয়াটা খোলা হয়েছে মাত্র 7 বছর ধরে। আর আপনাদের ঝুলবাবু বা আপনাদের জনপ্রিয় মূর্খমন্ত্রী আছে মাত্র 3 বছর ধরে। তাই কারোর ভয়ে আমার আমেরিকা পালিয়ে যাওয়া এসব গল্প ওঠে না, এটা বুঝতে পারছেন। যারা নাকি খুবই বোকা, যারা নাকি অন্ধভক্ত, তাদের জন্যই কথাটা বললাম। বাকিরা সবাই আমার ব্যাকগ্রাউন্ড জানেন মোটামুটি। তো আমি মিডিয়াটা খুলেছি কারণ আমি বিভিন্ন রকমের এনজিও, বিভিন্ন কিছুতে ত্রিপুরার বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত অনেক আগে থেকে। আজকে থেকে 20-25 বছর ধরে আগে থেকে আমি যুক্ত আছি অনেক কিছুতে। হ্যাঁ, তো এই যুক্ত থাকতে থাকতে আমি দেখলাম যে ত্রিপুরার মিডিয়াতে বিশাল রকমের পলিউশন এন্ড করাপশন। তো এই জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম খুললাম ত্রিপুরায়, যেখানে নাকি মানুষ কোনো দলের পয়সা না খেয়ে ইন্ডিপেন্ডেন্টলি নিজের কথাটা রাখতে পারবে। আচ্ছা, 10,300 দেশের ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ হলো যে আপনারা আন্দোলনটা কিন্তু প্রায় জয়ের কাছাকাছি চলে এসছেন বা এসেছিলেন। তা আন্দোলনটাকে আবার জোরদার করে সংগঠিত করুন। জোরদার করে সংগঠিত করলেই আপনারা কিন্তু জয়ী হবেন। আন্দোলনটা ছাড়বেন না। আমি বলবো আপনারা বাড়ি ঘরে এইভাবে 85-90 জন আপনারা মারা গেছেন, আরো আপনারা অসুস্থ হয়ে পড়ছেন। জীবন যখন আমাদের একটাই, তাই সামনাসামনি এসে যুদ্ধ করাটাই ভালো। হ্যাঁ, ময়দানে এসে যুদ্ধ করে জীবন চলে যাওয়াটাও অনেক আনন্দের, কিন্তু ঘরে বসে ভয়ে থেকে মৃত্যুটা, এই মৃত্যুতে কোনো আনন্দ নেই। তো এই জন্য আমি বন্ধুরা বলবো, আমার কাছে প্রচুর টপিক, আমি কথা বললে 5 ঘন্টাতেও শেষ হবে না কথাবার্তা আর কি। তো আমি বলবো আপনারা ত্রিপুরাতে এখন দেখছেন চারিদিকে ড্রাগস, চারিদিকে প্রত্যেকদিন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, প্রত্যেকদিন হচ্ছে রেপ, মার্ডার, ড্রাগস, অ্যালকোহল, প্রত্যেক দিকে হচ্ছে। পুলিশ প্রশাসন আর কতটুকু সামলাবে? ত্রিপুরা রাজ্যে টোটাল পুলিশ আর টিএসআর মিলিয়ে অনলি 27,000 হচ্ছে টোটাল নাম্বার, আর ত্রিপুরার জনসংখ্যা হচ্ছে 37 লক্ষ বা তারও উপরে। তো এবার কথা হচ্ছে, পুলিশ তো চাইলেও পারবে না এত ক্রাইম, এত কিছু সামলাতে, ইটস নট পসিবল। তো আমি বলবো ত্রিপুরা রাজ্যে দিনকে দিন দেখবেন গাঁজার সাম্রাজ্য, ড্রাগের সাম্রাজ্য সব বাড়বে, এগুলো সব চলতে থাকবে।
ক্রিমিনালসও আরো বেশি দেখবেন, অনেক হবে, কারণ সারা ত্রিপুরা রাজ্যটা এখন নৈরাজ্যের কাছে চলে চলে গেছে, মানে একদম নৈরাজ্যের পথে চলে গেছে এটা। তো বন্ধুরা, আমার সময়টা এতটাই কম আর কি, যে অনেক টপিক থাকলেও কথা কথা বলতে পারি না। তো যাই হোক, বটম লাইন হলো যে গণতন্ত্রে যত আঘাত আসবে আপনাদের উপরে, তত আপনাদের গর্জে উঠতে হবে, আপনাদের যুদ্ধ করতে হবে। যত আঘাত আসবে তত বেশি আপনারা যুদ্ধ করবেন, করলে পরে সবসময় মনে রাখবেন সত্যের জয় হবেই হবে, এটা হবেই হবে, সত্যের জয়, ওটা কেউ আটকাতে পারবে না। আর আবার একটা কথা বলছি, আমাকে যেটা অনেকে জিজ্ঞেস করেন যে বিপ্লব দেবকে কি পাল্টানো হচ্ছে না হচ্ছে না, কবে হচ্ছে কথাটা। তো এটা কথাটা দেখুন, আমি যতটুকু জানি যে বিপ্লব দেব এখন বিজেপি নেতৃত্বের কাছে দিল্লিতে একটা বিশাল বড় বোঝা হয়ে গেছে, বিগ বার্ডেন। আর যেহেতু বিজেপির পপুলারিটি, কারণ বিজেপির তো নিজের স্পাই নেটওয়ার্ক আছে, একদিকে আরএসএস ওদের নিজের লোকজন, আরেকদিকে পুলিশ ইন্টেলিজেন্স, তারপর গভর্নরের লোকজন। তো বিজেপি দিল্লিতে মনে রাখবেন, যে কোনো পার্টি বা যে কোনো সংগঠন বা অর্গানাইজেশন, এমনকি নিজের আপনাদের বাড়ি ঘরেও যখন একটা ছেলে বা মেয়ে যখন মানে একটা বোঝা হয়ে যায়, বা একটা অর্গানাইজেশনে যখন একটা লোক বিশাল বোঝা হয়ে যায়, তখন ওই বোঝাটাকে কিন্তু সবাই বিদায় করে শান্তিতে ফেরে। তো এই জন্য বিপ্লব দেবকে বিদায় করা হবে, এটা খালি সময়ের অপেক্ষা, কিন্তু করা হবে। মোটামুটি বলতে পারেন যে ডিসিশন এগুলো হয়েই গেছে, এই বোঝাকে রাখা হবে না, পাল্টানো হবে। নেক্সট সিএম হয়তো হবেন জিষ্ণু দেববর্মন, কিন্তু এই প্রসেসটা এখন চলছে। তো এই জন্য বন্ধুরা, আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান। আমি দেখুন এখানে প্রচন্ড ব্যস্ত থাকি, এই কারণে সপ্তাহে কিছুক্ষণের জন্য আমি আসতে চেষ্টা করি, এর বেশি সম্ভব হয় না। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রে সূর্যোদয়টা আমাদেরই, মানে যারা আমরা সত্যের পথে হাঁটি কাজ করি, গণতন্ত্রের সূর্যোদয় কিন্তু আমাদের। গণতন্ত্রে কখনো এভাবে দুই নাম্বারি বাটপার ফ্রড বা জুমলাবাজেরা কিন্তু বেশি দিন টিকতে পারে না। তো এই জন্য আপনারা আপনাদের চালিয়ে যান। ত্রিপুরার যারা বিরোধী দলগুলো আছে, আপনারাও আপনাদের নিজেদের অর্গানাইজেশনটা ক্লিন আপ করুন, যাতে আপনারা সুন্দরভাবে যুদ্ধটা চালিয়ে যেতে পারেন গণতান্ত্রিকভাবে। এইটাই, এতটুকুই আজকের জন্য আমি কথা রাখছি, কারণ সময়ের অভাব, আমাকে এখন যেতে হবে। তবে বন্ধুরা, ত্রিপুরায় সূর্যোদয় হবেই হবে, এটা 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 নিয়ে কোনো নেই, কিছু সময় লাগলেও হবে। আপনাদের যুদ্ধ আপনারা চালিয়ে যান। আর যারা বিরোধী দলে আছেন, কংগ্রেস, সিপিএম, আমি ওয়েস্ট বেঙ্গলে দেখলাম যে সিপিএম এবং কংগ্রেস একসাথে কাজ করছে বিভিন্ন ইয়েতে। তো কথা হচ্ছে, গণতন্ত্রটাকে বাঁচিয়ে রাখা অনেক বড় দায়িত্ব। গণতন্ত্রটাকে নষ্ট হতে, মানে চোখের সামনে দেখা যেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য যেমন মহারাষ্ট্র মডেলে বা বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন বিরোধী দল, ওদের আইডিওলজিগুলো অপোজিট, কিন্তু ওরা গণতন্ত্রকে বাঁচানোর জন্য একসাথে হয়েছে। তো ত্রিপুরাতেও এটা হবে আগে পরে। আপনারা বন্ধুরা যারা জানেন যে ত্রিপুরা হাইকোর্টের নির্বাচন এবং ত্রিপুরা লোয়ার কোর্টের নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থীদের ভিতর এগেনস্টে কিন্তু কংগ্রেস এবং সিপিএম মিলে একসাথে লড়েছিল। তো এরকম ভাবেই পলিটিক্যাল অ্যালাইনমেন্ট চলতে থাকবে। আর ত্রিপুরার বিরোধী দলনেতাকে আমি রিকোয়েস্ট করব, আমাদের এক্স সিএম মানিক সরকারকে, যে প্রত্যেক দিন আপনাদের পার্টির যে এইভাবে বাড়িঘর কি বলে পোড়ানো হচ্ছে, মার্ডার করা হচ্ছে আপনাদের পার্টির, কারণ প্রত্যেক দিন এরকম কম করে হলো 15-20টা আমার কাছে রিকোয়েস্ট আছে, স্যার কিছু করুন, বলুন এটা নিয়ে। তা আমি বিরোধী দলনেতা মানিক সরকারকে রিকোয়েস্ট করব, আপনি আপনাদের পার্টির তরফ থেকে যাদের উপরে অ্যাটাক হচ্ছে ওদেরকে সাহায্য করুন, এবং আপনি পার্সোনালি নিজেকে আগরতলা মেট্রো এর মধ্যে না রেখে আপনি গ্রামে গঞ্জে এই যে অ্যাটাক হচ্ছে আপনাদের লোকজন, এরাও তো মানুষ, মানবিকতার দিক থেকে ওদেরকে স্ট্রেংথ দিন, আপনি ওদেরকে সাহায্য করুন গিয়ে। তো বন্ধুরা, আজকে অনেক কথা হলো, আবার আগামী সপ্তাহে আপনাদের সাথে কথা হবে। টিল দেন টেক কেয়ার, আর ঝুলবাবুর কমেডি এনজয় করতে থাকুন। তারপর আগামী সানডেতে আবার আপনার সাথে কথা হবে। টেক কেয়ার, জয় হিন্দ।